বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আহ্বান তারেক রহমানের। চান অবৈধ প্রবাসীদের বৈধতা, মানব সম্পদ বিনিময়ের স্বচ্ছতায় জোর আনোয়ার ইব্রাহিমের। I will resign as leader of the Labour Party. I have spoken to His Majesty the King this morning to inform him of my decision. দলীয় চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণায় স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জের। নেতৃত্বে আসতে পারেন অ্যান্ডি বার্নহাম। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে অগ্রগতি। তেহরানের জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল ও জব্দকৃত অর্থ ছাড় নিয়ে ইতিবাচক আলোচনা। 7 দিনের মধ্যে চূড়ান্ত রোড ম্যাপ। রাতে আবারও ফুটবল উৎসব। নকআউট নিশ্চিতের মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে কঠোর মানলেও জয় ছিনে নিতে চায় মেসি বাহিনী। চমক দিতে মরিয়া অস্ট্রিয়া। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বাংলাদেশের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অবৈধ প্রবাসীদের বৈধ করা ও সে দেশে বন্দী বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি দ্রুত বিবেচনায় নিতে বলেন তিনি। কিছু কেলেঙ্কারির ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মানব সম্পদ বিনিময় প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেন। পুত্রজায়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। পরে দুদেশের মধ্যে একটি সমঝোতা সই ও 2টি দলিল বিনিময় করা হয়। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় সকাল 9টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচার সংবর্ধনায় বরণ করা হয় তারেক রহমানকে। দেয়া হয় গার্ড অফ অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বুকে স্বাক্ষর করেন বাংলাদেশের সরকার প্রধান। এরপরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই দেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা এবং যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজ দেশের শ্রমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার উপর জোর দেন তিনি। has been firstly critical for our economic survival, but at the same time has invited lots of scandals and concern. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. পরে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীদের অবদান তুলে ধরে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান। Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. অবৈধ শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে বলে জানান বাংলাদেশের সরকার প্রধান। I also raised issues relating to re-regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair, and affordable, reducing intermediaries and low cost for workers. যৌথ ব্রিফিং শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত 2টি দলিল বিনিময় করা হয়। বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকার গঠন করেন তারেক রহমান। তাই শুরু থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই মালয়েশিয়া সফরে এসে সেখানে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশের শ্রমবাজার মুক্ত করা সহ শিক্ষা এবং কৃষি সহ নানা ইস্যুতে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের সকলের প্রত্যাশা এই আলোচনা হবে ফলপ্রসূ এবং আগামী দিনে ঘুরে দাঁড়াবে ভঙ্গুর অর্থনীতি। মালয়েশিয়ার পুত্রজায়া থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ।
তীব্র অভ্যন্তরীণ ও রাজনৈতিক চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2024 সালে ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসার মাত্র 2 বছরের মাথায় নানা ভুল রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত দিয়ে বিদায় নিতে হলো তাঁকে। স্টারমারের এই নাটকীয় পদত্যাগের পর ডাউনিং স্ট্রিটের পরবর্তী উত্তরসূরি এবং যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লেবার পার্টির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহাম। গুঞ্জন সত্যি করে অবশেষে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা দেন তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন স্টারমার। Every decision I've taken has been about putting the country I love first. That is why I will resign as leader of the Labour Party. ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক নীতিগত ভুল ও সংকটে জর্জরিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। Thank you very much. নির্বাচনী প্রতিশ্রুতির পরও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে না পারা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতা আর জনসেবা খাতের সংস্কারে স্থবিরতার কারণে সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তায় ধস নামে স্টারমারের। এর ওপর যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের বিতর্কিত বন্ধু পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দেন তিনি। সম্প্রতি এ সংক্রান্ত কিছু নথিপত্র ফাঁসের পর স্টারমারের রাজনৈতিক ভাবমূর্তি ধুলোয় মিশে যায়, যা তার পদত্যাগকে অনিবার্য করে তোলে। স্টারমারের বিদায়ের পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহাম। 1970 সালে লিভারপুলে জন্ম নেয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী মাত্র 15 বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন। 2001 সালে প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের সরকারের সংস্কৃতি ও স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ব্রেক্সিট থেকে অর্থনৈতিক মন্দা বিগত 10 বছরে যুক্তরাজ্যের 10 ডাউনিং স্ট্রিট দেখেছেন 5 জন প্রধানমন্ত্রীর নাটকীয় পতন। ডেভিড ক্যামেরনের পদত্যাগ, লিজ ট্রাসের মাত্র 45 দিনের সংক্ষিপ্ত মেয়াদ কিংবা ঋষি সুনাকের ঐতিহাসিক ভরাডুবি। কনজারভেটিভদের অভ্যন্তরীণ কোন্দল আর ক্ষমতার তীব্র ডামাডোলে ব্রিটিশ রাজনীতির সবচেয়ে উত্তাল দশক ছিল এটি। যুক্তরাজ্যে বিগত দশকের রাজনৈতিক ভূমিকম্পের শুরুটা হয়েছিল 2016 সালের 23 জুন। ব্রেক্সিট গণভোটে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জুয়া খেলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। 52% ব্রিটিশ নাগরিক ইইউ ছাড়ার পক্ষে রায় দিলে পরদিনই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর ব্রেক্সিট বাস্তবায়নের কঠিন চ্যালেঞ্জ নিয়ে মসনদে বসেন থেরেসা মে, কিন্তু হাউস অব কমন্সে 3 বার নিজের ব্রেক্সিট চুক্তি পাশ করাতে ব্যর্থ হয়ে 2019 সালের মে মাসে দলের অভ্যন্তরীণ অনাস্থার মুখে অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন তিনিও। থেরেসা মের বিদায়ের পর 2019 সালের ডিসেম্বরের নির্বাচনে গেট ব্রেক্সিট ডান স্লোগানে কনজারভেটিভ পার্টিকে 80 আসনের বিশাল সংখ্যাগরিষ্ঠতা এনে দেন বরিস জনসন। ব্রেক্সিট কার্যকর করলেও তার পতন ডেকে আনে একের পর এক ব্যক্তিগত কেলেঙ্কারি। করোনা মহামারীর কঠোর লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটে পার্টি গেট বিতর্ক এবং ডেপুটি চিফ হুইপের কেলেঙ্কারি নিয়ে অসত্য তথ্য দেয়ায় নিজের মন্ত্রিসভার গণপদত্যাগের মুখে 2022 সালের জুলাইয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জনসন। জনসনের পর ক্ষমতা গ্রহণ করে ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন ও লজ্জাজনক অধ্যায়ের জন্ম দেন লিজ ট্রাস। মসনদে বসেই তিনি 45 বিলিয়ন পাউন্ডের এক কর মওকুফের মিনি বাজেট ঘোষণা করেন। এতে আন্তর্জাতিক বাজারে ব্রিটিশ পাউন্ডের মূল্যে রেকর্ড ধস নামায় এবং বন্ড মার্কেটকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ব্যাংক অব ইংল্যান্ডের হস্তক্ষেপ ও আর্থিক বিশৃঙ্খলার জেরে মাত্র 45 দিনের মাথায় ব্রিটেনের ইতিহাসে সংক্ষিপ্ততম মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন ট্রাস। লিজ ট্রাসের তৈরি করা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ধনকুবের ঋষি সুনাক। কিন্তু উত্তরসূরিদের রেখে যাওয়া মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় সংকট এবং কনজারভেটিভ পার্টির 14 বছরের জমাট বাঁধা জনরোষ সামলাতে ব্যর্থ হন তিনি। 2024 সালের জুলাইয়ের আগাম নির্বাচনে লেবার পার্টির কাছে কনজারভেটিভদের 251টি আসনের ঐতিহাসিক ভরাডুবির পর ডাউনিং স্ট্রিটের চাবি হস্তান্তর করে বিদায় নেন সুনাকও। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনা প্রথম দিনেই বড় ধরনের অগ্রগতি হয়েছে। দুদেশের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোড ম্যাপ গঠনে সম্মত হয়েছে উভয় পক্ষ। দীর্ঘ 12 ঘন্টার দেন দরবার, ট্রাম্পের হুমকি আর ইরানের দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের লুসার্নে শেষ হয়েছে ওয়াশিংটন তেহরান প্রথম দফার আলোচনা। আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে উভয় পক্ষ সম্মত হয়েছে। পুরো প্রক্রিয়ার রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথাও জানায় মধ্যস্থতাকারী দেশগুলো। লেক লুসার্ন সম্মেলন নাম দেয়া এই আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় লেবাননের সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালী ইস্যু। ভুল বোঝাবুঝি ও সংঘাত এড়াতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর পাশাপাশি লেবাননে ইসরায়েলি অভিযান বন্ধের বিষয় তদারকিতে বিশেষ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। একই সঙ্গে পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলাদা কারিগরি দল কাজ করবে বলেও জানিয়েছে মধ্যস্থতাকারীরা। আলোচনায় অগ্রগতির কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, বৈঠকে লেবানন যুদ্ধ বন্ধের পথে বড় অগ্রগতি হয়েছে। একই সঙ্গে জ্বালানি রফতানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল, অবরোধ প্রত্যাহার, কিছু জব্দ সম্পদ ছাড় এবং ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে লেবানন ইস্যুতে ডিকনফ্লিকশন সেল বা সমন্বয়কারী বিশেষ দলের কার্যকারিতার ওপর পুরো সমঝোতার মূল পরীক্ষা নির্ভর করছে বলেও জানান আরাকচি। সুইজারল্যান্ডে নিজেদের কূটনৈতিক দলের কাজ আপাতত শেষ হওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে এখন কারিগরি দলগুলো কাজ চালিয়ে যাবে। এর আগে আলোচনা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই বৈঠক থেকে উঠে যায় ইরানি প্রতিনিধি দল। একই সঙ্গে ওয়াশিংটনকে তাদের বক্তব্যের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান তেহরানের শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সহজ জয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা সহজ হবে না স্বীকার করেছেন আলবি সেলেস্তে বস লিওনেল স্ক্যালোনি। অন্যদিকে নিজেদের আন্ডারডগ মানলেও বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিতে চায় অস্ট্রিয়া। এ ম্যাচে আর এক গোল করলেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আলজেরিয়ার বিপক্ষে মেসি নেমেছিলেন নিজের 200তম আন্তর্জাতিক ম্যাচে। মাইলফলক স্পর্শের বিশেষ ক্ষণ মেসি রাঙান হ্যাট্রিক করে। ভেন্যু বদলে এবার আর্জেন্টিনা অপেক্ষায় ডালাসে মাঠে নামার। এখানেও ফোকাসের সবটুকুই মেসিকে ঘিরে। কানসাসে 3 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার পাশে বসেছেন মেসি। এবার সিংহাসন একার করে নেয়ার সুযোগ মেসির সামনে। তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দলের। প্রথম ম্যাচে জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে রাল্ফ র্যাগনিক শিষ্যরাও জানান দিয়ে রেখেছে নিজেদের শক্তির। মাঝমাঠে সাবিৎজার এবং কনরাড লাইমারের আক্রমণাত্মক প্রেসিং ফুটবল আলবি সেলেস্তে রক্ষণ ভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে। অস্ট্রিয়ার কাউন্টার অ্যাটাক রুখতে ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওতামেন্দিকে দিতে হবে বাড়তি মনোযোগ। ম্যাচটা যে সহজ হবে না তা মেনে নিয়েছেন আর্জেন্টিনা বস। সতর্ক হয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়া কঠিন প্রতিপক্ষ, ওদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে, ওরা চাপ সৃষ্টি করে, ওদের আক্রমণ ভাগও শক্তিশালী। অস্ট্রিয়া বাছাই পর্ব ভালোভাবে পার করেছে এবং এমন একটা প্রতিপক্ষ যাদের কথা মাথায় রাখতেই হবে। এটা কঠিন ম্যাচ হবে। অন্যদিকে 28 বছর পর বিশ্বকাপ খেলতে এসেছে অস্ট্রিয়া। প্রথম ম্যাচে জর্ডানকে হারিয়ে তারাও নিজেদের শক্তির কথা জানান দিয়েছে। প্রতিপক্ষ সেরা ফর্মে থাকলেও তাদের ভয় পাচ্ছে না অস্ট্রিয়া। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ রাল্ফ র্যাগনিক। প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। অতীত পরিসংখ্যানে প্রীতি ম্যাচের স্মৃতি থাকলেও বিশ্বমঞ্চে এটাই দু দলের প্রথম লড়াই। আলজেরিয়ার বিপক্ষে সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা যে কঠিন হতে যাচ্ছে তা অকপটেই স্বীকার করে নিয়েছেন আলবি সেলেস্তে বস লিওনেল স্কালোনি। ইউরোপের দল বলে কথা, তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তারা একটা দল হয়ে খেলে। অস্ট্রিয়ার বিপক্ষেও তারা মুখিয়ে আছে নিজেদের সেরাটা দিয়ে নকআউট পর্বে পা রাখতে।
ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান ইস্যুতে ইতালির অবস্থান নিয়ে আবারও কড়া ভাষায় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো ও যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ওয়াশিংটনের পাশে দাঁড়াননি বলে অভিযোগ করেছেন তিনি। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নেটো ও ইতালির নিরাপত্তায় যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন ব্যয় করেছে, কিন্তু ইরানের গুরুতর পারমাণবিক হুমকি মোকাবিলার সময় ইতালি যুক্ত হতে চায়নি। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের নিরাপত্তার প্রশ্নেও রোম পাশে দাঁড়ায়নি বলে মনে করে এবং এটা মোটেও ভালো নয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পের সমালোচনার জবাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাকে নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবার পরামর্শ দেন। ভারতে নিট প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে যন্তর মন্তরে টানা তৃতীয় দিনের মতো ককরোচ জনতা পার্টি বা সিজেপির বিক্ষোভ চলছে। আজও দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করেন সিজেপির নেতাকর্মীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষা বাতিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের দাবি পুনর্ব্যক্ত করা হয়। আন্দোলনকারীদের জন্য খাবার ও পানীয় সরবরাহ করায় স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর আগে গেল শনিবার সিজেপি প্রধান অভিজিৎ দীপকের নেতৃত্বে ফের দ্বিতীয় দফায় সমবেত হন শিক্ষার্থী চাকরি প্রার্থীরা। আজ সন্ধ্যায় সরকারের অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত ও আত্মহত্যাকারী শিক্ষার্থীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র দাবদাহে বিপর্যস্ত ফ্রান্স, গরম থেকে বাঁচতে সাঁতার কাটার সময় 2 কিশোরের মৃত্যু, উচ্চ সতর্কতা জারি, তাপপ্রবাহে পড়ছে গ্রিস, স্পেন, ইতালি। কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে একটি গ্যাস সংশ্লিষ্ট কারখানায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 54 জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ আছেন 18 জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কারখানার ভেতরে নিয়মিত কার্যক্রম চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে, তবে জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ কাতার এনার্জি নিশ্চিত করেছে বিস্ফোরণের কারণে কোনো বিপজ্জনক গ্যাস লিক হয়নি এবং আশপাশের এলাকায় বড় কোনো ঝুঁকির তৈরি হয়নি। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ ও ট্রাম্প জামাতা জারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্প বাতিলের দাবিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে আন্দোলন চলছে। এর সূত্র ধরে স্থানীয় সময় রোববারও আলবেনিয়ার রাজধানী তিরানায় জাতীয় পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। সরকার দেশের উপকূলীয় সম্পদ বিদেশি বিনিয়োগকারীদের হাতে তুলে দিচ্ছে অভিযোগ করেন তারা। একই দিনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে হাজারো মানুষ রাষ্ট্রীয় গণমাধ্যমের অর্থায়ন কাঠামো পরিবর্তনের প্রতিবাদে মিছিল করেন। সরকারের টেলিভিশন ও রেডিও লাইসেন্স ফি বাতিল করে রাষ্ট্রীয় বাজেট থেকে অর্থায়ন করার পরিকল্পনায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে বলে আশঙ্কা প্রতিবাদকারীদের। তীব্র দাবদাহের কারণে ফ্রান্সের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শরীর শীতল করতে সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে 2 কিশোরের। বিশ্ব সঙ্গীত দিবসে আয়োজিত কনসার্ট ও ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও ছিন্নমূল মানুষদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স। রাজধানী প্যারিস সহ দেশটির প্রায় অর্ধশতাধিক প্রশাসনিক ডিপার্টমেন্টে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট। দেশটির প্রায় 5.5 কোটি মানুষ এই পরিস্থিতির কবলে পড়েছেন। আর এই সপ্তাহে তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শিশু, বয়স্ক ও ছিন্নমূল মানুষদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের। তীব্র এই গরমে শরীর শীতল করতে নদীতে সাঁতার কাটতে গিয়ে 2 কিশোরের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই গরমকে উদযাপনও করছেন নগরবাসী। স্থানীয় পার্কের গাছের ছায়ায় কিংবা নদী ও খালে সাঁতার কেটে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন তারা।
তীব্র এই তাপপ্রবাহের কারণে দেশটির প্রায় হাজারখানেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাজধানী প্যারিসের বেশ কয়েকটি ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দেশটির ফেদ দ্য মিউজিক বা বিশ্ব সঙ্গীত দিবস অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র এই গরমে কর্মজীবীদের সুরক্ষায় প্রতি বছর 5 দিনের বিশেষ জলবায়ু ছুটির দাবি জানিয়েছে। 2003 ও 19 সালেও ফ্রান্স তীব্র তাপমাত্রার মুখোমুখি হয়েছিল। 2003 সালে প্রায় 15,000 মানুষের মৃত্যু ঘটে, তবে 2019 সালে আগাম প্রস্তুতি নেয়ার কারণে প্রাণহানির সংখ্যা অনেক কম হয় বলে জানা গেছে। তীব্র এই তাপপ্রবাহের জন্য জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে নগর সবুজায়ন ও উষ্ণতা রোধে এখনই সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকার, রাষ্ট্র ও জনগণকে ভবিষ্যতে তা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। ফ্রান্সের মতোই প্রবল তাপপ্রবাহে পড়ছে ইউরোপের গ্রিস, স্পেন ও ইতালি। কোথাও কোথাও তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়াবিদদের মতে আফ্রিকার সাহারা মরুভূমি থেকে আসা শুষ্ক ও গরম বাতাস ইউরোপের দিকে প্রবাহিত হওয়ায় এই তাপপ্রবাহ তৈরি হয়েছে। জার্মানিতে পরিস্থিতি কঠিন হওয়ায় বার্লিন ওপেন টেনিস ফাইনাল স্থগিত করা হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে সেখানে তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। ইতালি ও স্পেনেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অনেক শহরে মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার ইতিহাসে মাদকদ্রব্য কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ করা হয়েছে। সোমবার সিডনির পশ্চিমাঞ্চলে মাটির নিচে লুকিয়ে রাখা 2700 কেজি কোকেন উদ্ধার করে পুলিশ। নিরাপত্তা বাহিনী জানায় 3টি শিপিং কন্টেইনারের ভেতরে ভুয়া মেঝে তৈরি করা হয়েছিল। সেই মেঝের নিচে প্লাস্টিকের টবে কোকেন রেখে কন্টেইনারগুলো মাটির নিচে লুকিয়ে রাখা হয়, যাতে সহজে কেউ খুঁজে না পায়। উদ্ধার হওয়া কোকেনের বাজার মূল্য প্রায় 81 কোটি 60 লাখ অস্ট্রেলিয়ার ডলার। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মাদক আমদানির বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আহ্বান তারেক রহমানের। চান অবৈধ প্রবাসীদের বৈধতা, মানব সম্পদ বিনিময়ে স্বচ্ছতায় জোর আনোয়ার ইব্রাহিমের। I will resign as leader of the Labour Party. I have spoken to His Majesty the King this morning to inform him of my decision. দলীয় চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণায় স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জের নেতৃত্বে আসতে পারেন অ্যান্ডি বার্নহাম। এবং সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে অগ্রগতি, তেহরানের জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল, জব্দকৃত অর্থ ছাড় নিয়ে ইতিবাচক আলোচনা, 60 দিনের মধ্যে চূড়ান্ত রোডম্যাপ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।